সবুজ আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি কলকাতার ইকো পার্ক প্রকৃতিপ্রেমী আর শহর জীবনের ক্লান্তি দূর করতে যারা চান তাদের জন্য এক আদর্শ গন্তব্য। আসুন এই বিশাল পার্কে এক ঝলক ঘুরে আসা যাক। সো হ্যালো বন্ধুরা, আজ কিন্তু আমরা এসে গেছি ইকো পার্কে আর দেখবো এখানকার সমস্ত সিন, ঢুকবো ভেতরে। আর এর মধ্যে কিন্তু টিকিট প্রাইস এবং সমস্ত তথ্য থাকবে। সো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের এপিসোডটা, আজকের এই অভিযানটা। সো চলো যাওয়া যাক। সো এই মুহূর্তে কিন্তু আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি আর তোমাদেরকে বলছি এখানকার টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা করে পার হেড। আর ব্লগিং এর জন্য কিন্তু শুধুমাত্র মোবাইলই অ্যালাউ, কোনো রকম ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউ না। সো তোমরা যারা ক্যামেরা নিয়ে আসবে তারা আলাদা করে পারমিশন করাবে, আদারওয়াইজ কিন্তু ক্যামেরা অ্যালাউ না, শুধুমাত্র ফোনে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ। সো তোমাদেরকে আমি দেখাচ্ছি টিকিট কাউন্টারটা কোথায়, আর সেখান থেকে তোমরা টিকিট কাটবে। পার হেড 30 রুপিস করে টিকিট, আর পার্কিং ফিস আলাদা লাগে যদি তোমরা গাড়ি বা বাইক নিয়ে আসো। সো এইটা হলো এন্ট্রি পয়েন্ট, এই দিক থেকে আসতে হবে এন্ট্রি পয়েন্ট। আর এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা টিকিট পাবে। 7:30 অবধি কিন্তু খোলা থাকে, 10টা থেকে 7:30 অবধি টিকিট কাউন্টার খোলা থাকে। আর এখান থেকে কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ঢোকার রাস্তা হচ্ছে এইটা, এখান থেকে টিকিট চেকিং করে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। সো চলো ভেতরে যাওয়া যাক। সো আমরা কিন্তু 4 নম্বর গেট থেকে এসেছি, আর 4 নম্বর গেট থেকে এন্ট্রি নিয়ে আমরা টিকিট চেকিং করিয়ে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢুকেই কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ আর তোমরা যদি 4 নম্বর গেট থেকে এন্ট্রি নাও তাহলে 4 নম্বর গেট থেকে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের চোখে পড়বে 7 ওয়ান্ডার্স, অর্থাৎ মানে যে 7টা আশ্চর্য আছে আমাদের পৃথিবীতে, সেই 7টা আশ্চর্যের যে মিনিয়েচার, সেই মিনিয়েচারটা কিন্তু তোমাদের 4 নম্বর গেট দিয়ে ঢুকলে সবার প্রথম ওইটাই দেখতে পারবে। সো চলো আমরা এখন ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে দেখাবো সেই সব 7টা যে আশ্চর্য আছে, সেই 7টা আশ্চর্য। তো চলো যাওয়া যাক। সো 7 ওয়ান্ডার্স দেখতেই পাচ্ছ আমার পাশেই রয়েছে। আর এই 7 ওয়ান্ডার্সে যাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা আমরা এন্ট্রি ফি, সেই এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য কিন্তু তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে 30 টাকা করে পার হেড। সো তোমাদের টোটাল ইকো পার্কে ঘুরতে মোটামুটি 60 টাকা কিন্তু তোমাদের এখানে টোটাল খরচ হবে। সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে মিশরের পিরামিড। আর সেই মিশরের পিরামিডের কিন্তু একটা মিনিয়েচার করা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। দেখো পাথরের যে টেক্সচার, সেই টেক্সচার গুলো কিন্তু কাদামাটি লেপে কিন্তু আনা হয়েছে। সো প্রায় 45,000 বছর আগে কিন্তু তৈরি হয়েছিল এই পিরামিড। আর মিশরের যদি কোনো প্রাচীন সভ্যতার অবশিষ্ট কোনো অংশ থাকে সেটা কিন্তু আমাদের এই মিশরের পিরামিড। আর এই পিরামিডেই কিন্তু রয়েছে তুতানখামেনের মমি, এবং তার থেকেও বড় কথা তখনকার যে রাজারা থাকতো তাদেরকে কিন্তু সমাধি দেওয়া হতো এই পিরামিডের ভেতরে। আর তোমরা যারা আমার মতন এখনো মিশরে যেতে পারোনি, বা যাদের হয়তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু কবে যাবে সেটা জানো না, তো তাদেরকে বলবো তোমরা ইকো পার্কে আসো। এখানে কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে আশ্চর্যগুলো আছে তার মিনিয়েচার কিন্তু এখানে তৈরি করা আছে। তো তোমরা এখানে এসে কিন্তু সেটা দেখতে পারো আরামসে। সো এটি কিন্তু জোর্ডানের একটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক শহর। এটি মূলত কিন্তু স্পেশাল, তার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু পাথর কেটে তার যে স্থাপত্য সেটা তৈরি করা আছে। আর এটি কিন্তু রোজ সিটি নামেও পরিচিত। সো চলো ভেতরে যাওয়া যাক।
সো এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডিমারের সামনে। সো দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমার। তো তোমরা যারা যারা ব্রাজিলের এই ক্রাইস্ট দ্য রেডিমারকে এখনো অব্দি কাগজে দেখেছো বা খাতাতে বা অন্য জায়গায় দেখেছো, তারাই কিন্তু এই জায়গাটাকে পারফেক্টলি ভিজিট করে ইকো পার্কে এসে দেখে নিতে পারো এই মিনিয়েচারটা। এটি কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অবস্থিত একটি বিশাল কায়ে যীশুখ্রিস্টের মূর্তি, যেটি কিন্তু পাহাড়ের উপরে, একটা বিশাল পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে। আর এখানেই কিন্তু গ্রেট ম্যাজিশিয়ান ডাইনামো কিন্তু এই রিও ডি জেনেরিও শহরে এই ক্রাইস্ট অফ রেডিমারের সামনে দাঁড়িয়ে ম্যাজিক শো দেখিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে সেটা। আমরা কিন্তু এখন যাচ্ছি তাজমহলের দিকে, আর তাজমহলের সামনে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো চলো তাজমহলের সামনে। যদিও বা এটা আসল তাজমহল না, বা আমি যেভাবে বলছি তাতে মনে হবে যে আমি হয়তো সত্যি তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু না, এগুলো টোটালি মিনিয়েচার, একটা সপ্তম আশ্চর্যের মিনিয়েচার কিন্তু করা রয়েছে এই জায়গায়। তো চলো যাওয়া যাক তাজমহলের সামনে। সো এই মুহূর্তে কিন্তু আমরা তাজমহলের মিনিয়েচারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে তাজমহলের মিনিয়েচার। সো চলো এবার কিন্তু আমরা ভেতরে যাব আর দেখবো এখানকার বিউটি। জাস্ট ভাবো, ইকো পার্কের মিনিয়েচার এই তাজমহল যদি এত সুন্দর হতে পারে, তাহলে আগ্রার তাজমহল কতটা সুন্দর হবে। তাজমহলের ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি যে শাহজাহান তার রানীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল এই তাজমহল, মমতাজ বেগমের উদ্দেশ্যে, মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে। তো আমরা ভারতের তাজমহলের ইতিহাস সবাই জানি, যেটা আগ্রাতে রয়েছে। আর একটা কথা আমি তোমাদেরকে একটু আগেও বললাম যে ভেবে দেখো যে ইকো পার্কের তাজমহল যদি এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে অরিজিনাল তাজমহল কতটাই না সুন্দর। সো তোমরা যারা যারা ইকো পার্কে এসে দেখতে চাও, যাদের কাছে আগ্রা যাওয়া পসিবল না, যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যারা বাড়িতে বসে দেখেন, তাদের কাছে যেমন যদি পসিবল না হয়, তো তারা যদি চান তো এসে ঘুরে যেতে পারেন একদিনের জন্য ইকো পার্কে, আর এই তাজমহলের সৌন্দর্য কিন্তু উপভোগ করে যেতে পারেন। হ্যাঁ, এটা অনেকটা এরকম হয়ে যাবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, কিন্তু যাদের কাছে একেবারেই কিছু করার নেই তারা আসতেই পারেন। একটা অদ্ভুত জিনিস লাগছে যে একদিকে তাজমহল আর একদিকে রয়েছে তোমার ক্রাইস্ট অফ রেমেরিও। দেখতেই পাচ্ছ আমার পিছনে ক্রাইস্টের মূর্তি, এদিকে জর্ডানের শহর। মানে মনে হচ্ছে যেন পৃথিবীর 7টা আশ্চর্য একটা জায়গাতে এসছে, একটা মিনি পৃথিবী এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমরা যারা যারা এখনো আসোনি ইকো পার্কের এই জায়গাটা দেখোনি, বা হয়তো অনেকেই দেখেছে, আর যাদের কাছে হয়তো আগ্রা, দিল্লি কিংবা ব্রাজিল কিংবা পেরু যাওয়া সম্ভব না, তাদেরকে বলবো, তো আপনারা যারা দেখতে চান, একটা শান্তি অনুভব করতে চান, ছোট, সম্পূর্ণ না, একটা ছোট্ট শান্তি অনুভব করতে চান, তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন আর উপভোগ করে নিতে পারেন পৃথিবীর 7টা আশ্চর্যের সেই আনন্দটা। আপনাদেরকে বলছি, জানি না এটা কে করেছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি, যারা এগুলো করেছে তারা দয়া করে এগুলো করবেন না, আসবেন না, তাও ভালো। কারণ আপনাদের মতো মানুষের জন্য এইসব জায়গা না, আপনারা আসবেন না আর এসে এই জায়গাগুলোকে অযথাই নোংরা করে দিয়ে যাবেন না। নিজের বাড়ি না এটা আপনার, আশা করি এটা আপনাদের মাথায় থাকবে, যে বা যারাই করবেন তারাই ভিডিওটা দেখলে তাদের উদ্দেশ্যেই বলা। রোমের এই অ্যাম্ফিথিয়েটারটি রোমের সর্বোচ্চ বা বলা যায় সর্ববৃহৎ স্থাপত্যগুলির মধ্যে কিন্তু একটি ছিল এই অ্যাম্ফিথিয়েটারটা, যেটা কিন্তু কলেসিও নামেও পরিচিত। আর এটি কিন্তু পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম একটা আশ্চর্য। আর এটা কিন্তু খুবই সুন্দর। বেসিক্যালি এটা কিন্তু স্টেডিয়াম ছিল, যেখানে ভেতরে সবাই খেলতো এবং নানা ধরনের অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতো এই রোমের এই যে আশ্চর্য আছে, সপ্তম আশ্চর্য পৃথিবী, তার মধ্যে একটিতে। তো চলুন ভেতরে গিয়ে আরো বেশি দেখা যায়।
সো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চীনের প্রাচীরের সামনে। আমি বারবার এমন ভাবে বলছি যে চীনের প্রাচীরের সামনে, অ্যাকচুয়ালি চীনের প্রাচীরের যে মিনিয়েচার সেই চীনের প্রাচীরের মিনিয়েচারের সামনে। যদিও আমি এর ভেতরে ঢুকবো না, তার পিছনে কিছু ব্যক্তিগত কারণ আছে। তো তোমরা যারা জানো চীনের প্রাচীরও কিন্তু আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। আর আগে কিন্তু চাঁদ থেকে একমাত্র চীনের প্রাচীরের একটা লাইনকে দেখা যেত, এটা বলা হয়। এটা কতটা সত্য আমার জানা নেই। চীনের প্রাচীর কিন্তু অনেকটা বড়, যেটা কিন্তু প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছিল, ডিফেন্সের জন্য, যাতে বহিরাগত শত্রুরা আক্রমণ করতে না পারে সরাসরি। তার জন্য কিন্তু প্রাচীর বানানো হয়েছিল, যেটা কিন্তু সুবিশাল। সো 7টা আশ্চর্যের মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম আশ্চর্য। তো তোমরা যারা ইকো পার্কে আসবে বা চীনে যাবে, তারা অবশ্যই চীনের প্রাচীর দেখে নিতে পারো। সো তোমরা যারা ইকো পার্কে আসবে বলে ঠিক করছো, তাদেরকে বলবো একটু আর্লি মর্নিং এ আসতে, কারণ আমি অনেকটা লেট করে এসেছি। হয়তো পুরোটা ঘুরে কভার করতে পারবো না, আর পুরো ঘুরে কভার করার সম্ভাবনা, কারণ এটা অনেক বড় এলাকা নিয়ে বিস্তৃত একটা পার্ক। ইকো পার্ক কিন্তু শুধুমাত্র 7 ওয়ান্ডার্স বা জাপানিজ গার্ডেনের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে কিন্তু আপনি পাবেন বিভিন্ন ধরনের রাইডস, গেম পার্লার, বসে সময় কাটানোর মতন জায়গা, রেন ফরেস্ট, এছাড়াও আরো অনেক কিছু। সো দেরি না করে আজই চলে আসুন সবান্ধবে, সপরিবারে, আর ঘুরে যান এই অপূর্ব জায়গাটা। তোমরা কিন্তু ইকো পার্কে এসে অন্যান্য রাইডস গুলোরও কিন্তু মজা নিতে পারো, সেটা কিন্তু সম্পূর্ণ টিকিটের বিনিময়ে থাকবে। তো তোমরা যারা যারা আসতে চাও, তারা তারা দেরি না করে চলে আসো। সো এই হচ্ছে জাপানিজ গার্ডেন, এখানে লেখা আছে ফ্রি এন্ট্রি। সো দেখে নাও, সামনে কিন্তু লর্ড বুদ্ধের এরকম মূর্তি রয়েছে। দেখো, সো এটাই কিন্তু জাপানিজ টেম্পলের এন্ট্রি পয়েন্ট, যেমনটা দেখতে পাচ্ছ। আর এই সন্ধ্যেবেলায় কিন্তু এর ফিলটা অসাধারণ লাগে। সো এই মুহূর্তে কিন্তু আমরা জাপানিজ টেম্পলের একদম সামনে এসে দাঁড়িয়েছি, আর এখনই কিন্তু আমরা ভেতরে যাবো। ভেতরে ঘন্টার আওয়াজ হবে টং টং করে। আর মন্দিরের দিনের বেলার যে বিউটিটা থাকে ওটা কিন্তু অসাধারণ থাকে, কিন্তু রাত্রিবেলা বা এই সন্ধ্যেবেলায় কিন্তু এর বিউটিটা একটু অন্যরকম। চারিদিকে লাইট জ্বালানো, জাস্ট একটা অনবদ্য একটা কিন্তু একটা ফিল হয়। তো তোমরা যারা যারা আসতে চাও, তারা তারা কিন্তু শীঘ্রই চলে আসতে পারো, এই জাপানিজ টেম্পলে ঘুরে যেতে পারো উইকেন্ডের একটা দিন। তো তোমরা যারা আসবে, তারা দিনের বেলা আসার চেষ্টা করবে, দিন বা দুপুরের দিকটা। সো এই জায়গায় দিনের বেলা আসলে তোমাদের যে ফিলটা থাকবে সেটা একটা অন্যরকম থাকবে। আর রাত্রিবেলা যদি তোমরা এখানে আসো বা সন্ধ্যাবেলার দিকে যদি তোমরা এখানে আসো, তখন কিন্তু তোমাদের ফিলটা অন্যরকম লাগবে। সো তোমরা চুজ করে নাও কে কখন আসবে। সন্ধ্যাবেলা জাপানিজ গার্ডেনের এই অপরূপ মনোমুগ্ধকর রূপ আপনাকে কিন্তু সত্যি একটা অন্যরকম আনন্দ দেবে। যারা লাইটকে দেখতে চাও বা বিউটিটাকে আরো ভালোভাবে উপভোগ করতে চাও জাপানিজ গার্ডেনে, তারা কিন্তু রাত্রে আসতেই পারো, কারণ রাত্রিবেলা কিন্তু এর অন্যরকম সৌন্দর্য থাকে। আর যারা নর্মাল উপভোগ করতে চাও, তারা কিন্তু দিনের বেলা এসে এর টোটাল বিউটিটাও কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবে। সো দেরি না করে চলে আসো। আর ঘোরার পরে যদি খুব খিদে পায়, তাহলে এই হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। জানি না এখানে সুশি পাওয়া যাবে কিনা, মনে হয় না, তাও একবার শুনে দেখতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, নিজের মনে করে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্পে, অন্য কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।